বল, তেজ, এগিয়ে যাওয়ার ক্ষমতা, গতি এবং ভয়ভীতিহীনভাবে সামনের দিকে যে তার প্রোগ্রেশন ঘটে, তার সমস্ত কারকতা যে প্ল্যানেটের মধ্যে থাকে, তদুপরি কনভিকশন এবং বেশ কিছুটা সেলফ রেসপেক্টও বটে, তার কারকতা বহনকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল। মঙ্গল আগামী 23 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার প্রায় 39 দিনের মতন তার যে গোচর সংগঠিত হবে মীন রাশিতে, সেখানে ভেরি ইম্পর্টেন্ট গোচর, কারণ অঙ্গারক যোগ সৃষ্টি করবে। তো এই অঙ্গারক যোগের বিষয়ে আজকে আপনাদের বলবো, ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন, কারণ এই বছরের শুরুতে আমি বলেছি এই বছরে কতগুলো ডিক্লাইনিং ফেজ আছে। এই ফেজের যদি একদম প্রথম বীজ যদি পোতা হয়, তাহলে সেটা এই সময় থেকে স্টার্ট হবে। তবে আমার এই কথাটা একটা স্ট্রাকচারাল মানে ফল্ট আছে। সেটা অ্যাকচুয়ালি মঙ্গল যেদিন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, সেটা মোটামুটি এপ্রিল মাসের 8-9 তারিখের পর থেকে, 8 বা 9 তারিখ, এই সময়ের পর থেকেই কিন্তু এর যে প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা যখন মীন রাশিতে প্রবেশ করবে তার প্রবণতা আরও বহুগুণ বেড়ে যাবে। সেটা আপনারা আপনাদের যে চারিপাশে ঘটা ঘটনা সেটা দিয়ে, আপনাদের বিচক্ষণতা দিয়ে পর্যবেক্ষণ করবে, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে কিভাবে ফলটা দেয়। প্রথম তো বলে রাখি, মীন রাশির প্রকৃতি যেটা আছে, মীন রাশির মধ্যে আগের দিনও বলেছি, যখন বুধ নিয়ে বলেছিলাম, রবি নিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে মীনের মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করে, দুটো মাছের ডাইরেকশন সম্পূর্ণ বিপরীত দিকে। জলকারক রাশি, শুধু জল নয়, ভারী জল, টেম্পারেচার একটু হাই আছে এবং যাকে বলা যায় একটু থকথকে জল এবং গভীরতা মাপা যায় না। এখানে বোথ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের একটা হাই কম্বিনেশন থাকে এবং আপনি যেদিকে যেতে পারবেন, যেহেতু শুক্র এখানে এসে তুঙ্গ হয়, বৃহস্পতির নিজস্ব ঘর, আপনি যদি মেটেরিয়াল বিদ্যাকে লাভ করে সেটাকে স্পিরিচুয়াল কাজে ব্যবহার করতে চান, মানে নলেজটাকে স্পিরিচুয়াল কাজে ব্যবহার করতে চান, তাহলে অসম্ভব স্পিরিচুয়ালিটি লাভ করবেন। আবার যদি মেটেরিয়াল বিদ্যাটিকে শুধুমাত্র মেটেরিয়াল কাজেই ব্যবহার করতে চান, বা ধরুন দুটোর মধ্যে একটা মেলবন্ধন করে ব্যবহার করতে চান, সেটাও করতে পারেন, কিন্তু তৃতীয়টায় কোনো ফল হয় না, কারণ হয় এদিক নয় ওদিকে থাকতে হয়। মধ্যেখান দিয়ে দুদিকে চললে পরে সেটা কখনোই প্রপার কারকতা বহনকারী হয় না। তো যাই হোক, অঙ্গারক যোগ সম্পর্কে আগের বছরও ভিডিও করেছিলাম, এবছরও বলে দিই। মীন রাশি অ্যাকচুয়ালি জলকারক রাশি, কিন্তু এই জলের টেম্পারেচার বেশি এবং এই জলে এই যে ঘর, এই ঘরে শুক্র কালপুরুষের দ্বাদশ ঘর এবং মেষ রাশিরও দ্বাদশ ঘর। তো সেই হিসাবে এই ঘরে এসে শুক্র তুঙ্গ হয়। শুক্র যেখানে তুঙ্গ হয় সেখানে কিন্তু আমাদের ষড়রিপু, অর্থাৎ আমাদের যত রকম মেটেরিয়াল নিডস আছে তার সমস্ত কিছুর কারকতা এই ঘর বহন করে। তো খুব স্বাভাবিকভাবে এই ঘরের একটা ন্যাচারাল ভাবমূর্তি আছে। আবার দ্বাদশ ভাব আমাদের মোক্ষ বা স্যালভেশন, দ্বাদশের দ্বাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। তো সেই রাশি থেকেও কিন্তু আমাদের এখান থেকে মোক্ষ লাভের উপায়ও কিন্তু একসাথে দেখা যায়। তো দুটো গুণ আছে, বাট মঙ্গল তো মঙ্গল, সে মোক্ষ লাভের উপায়ের সাথে তার কোনো খুব একটা দৃষ্টিভঙ্গি আছে বলে আমি তো কখনো শুনিনি। তবে হ্যাঁ, আপনি যদি কনভিকশনকে বা তেজকে কখনো বা আগুনকে যদি সেই কাজে, আগুনকে যদি আপনি যজ্ঞের কাজে ব্যবহার করেন, লিমিটেড খাদ্য উৎপাদনে ব্যবহার করেন, তবে সেটা অবশ্যই কার্যকরী, কারণ আলটিমেটলি তো শক্তি ফায়ারি সাইন। কিন্তু বহু ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে মঙ্গলের নিয়ন্ত্রণ করাটা খুব মুশকিল। মঙ্গল খুব অনিয়ন্ত্রিত, যাকে যদি আমি খুব খারাপ শব্দ ইউজ করি তাহলে বলা যায় যে খুব আনসিভিলাইজড যাকে।
তো যদি ডেমিগডস আছে, কিন্তু এর কারকতাটাই এরকম, এ অদম্য অদম্য এবং দ্বন্দ্ব, অ্যাগ্রেশন, তর্ক, জেদ, ক্ষোভ, রাগ, বিভিন্ন রকম জেলসি, হ্যাঁ, অপরকে দেখে নিজের মধ্যে সেই গুণটা যদি নাও থাকে সেটাকে বলপূর্বক দখল করবার প্রচেষ্টা। হ্যাঁ, এবং মঙ্গল আমাদের ভূমিকে দেখায়। মঙ্গলের মধ্যে যদি গুণ বলে তাহলে হচ্ছে আমাদের সৃষ্টির কারকতা মঙ্গলের মধ্যে আছে। কারণ মঙ্গলের যে টেম্পারেচার, স্পেশালি মেষ রাশি, এই 13 তারিখ থেকে রবিও সেখানে গোচর করবে, তো সেটা আমাদের সৃষ্টির সাথে যুক্ত, সৃষ্টির বীজ নিহিত আছে। কারণ সে ঘর থেকে 5th 9th হচ্ছে যথাক্রমে রবি এবং মঙ্গল। তো এটা হচ্ছে একটা গুণ। কিন্তু শুধু তো সৃষ্টি করলেই হবে না, সেই সৃষ্টিকে তো নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। সেই নিয়ন্ত্রিত ব্যবহারটা মঙ্গলের মধ্যে কম আছে। অ্যাট্রোসিটি, এগিয়ে যাওয়া, হ্যাঁ, কোনো সোলজার পিছোতে পারে না, পিছনোটা তার একটা স্ট্র্যাটেজি, রিট্রিট, সেটার মধ্যেও কিন্তু তার এগোনোই লুকিয়ে আছে অ্যাকচুয়ালি। তো তার মধ্যে সাহস সঞ্চয়, তো সব জায়গায় সে ব্যর্থকাম নয়। কিন্তু দেখবেন যে একটা ট্রুপের আন্ডারে যারা বিভিন্ন রকম খবর রাখে, তাদের একজন কমান্ডিং অফিসার থাকে, তার ওপরে বিভিন্ন আরো হাই র্যাঙ্ক কমান্ডাররা থাকে। কেন থাকে? লাগামটা থাকে যাতে ট্রুপটাকে ঠিক করে ইউটিলাইজ করানো যায়। কারণ ট্রুপটা প্রচণ্ড এনার্জেটিক, তাদের যেটাই বলা হবে সে কাজটাই করা হবে তারা। সেই কারণে তাদের উপরে একজন সিনিয়র, একজন সিও থাকে। সেই সিও তাকে পুরো ব্যাটালিয়নটাকে মুভ করায়। কিন্তু সব ক্ষেত্রে তো সেটা হয় না। আর্মি বা অন্যান্য বিভিন্ন রেজিমেন্টেড ফোর্স, এর তো ডিসিপ্লিন ফোর্স, সেক্ষেত্রে তারা সেই অনুসারেই কাজ করবে, নির্দেশ অনুসারে হায়ার অথরিটির। কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কাজকর্ম করার সময় সেরকম তো কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকি না। সুতরাং আমাদের দ্বারা প্রচুর ভুলচুক কাজ হয়ে যায়। অ্যাট্রোসিটি মানুষের মধ্যে আমি দেখেছি, মঙ্গলের সাথে রাহু শুক্র কম্বিনেশনে কিছু হিনিয়াস ক্রাইম সোসাইটিতে সংগঠিত হয়েছে। তো আমি সেগুলো উল্লেখ করতে চাইছি না, খুবই বেদনাদায়ক, কিন্তু হয়েছে, ঘটেছে সেগুলো। তো অঙ্গারক যোগ অ্যাকচুয়ালি রাহুর কাজটা কি? রাহু ইজ নট আ প্ল্যানেট, রাহু দেখা যায় না। যারা অ্যাস্ট্রোলজি বিরোধী তারা প্রথম বলবে যে এটা একটা টোটালি একটা মিথ্যে বিদ্যা এবং রাহু কেতু বলে কিছু হয় না। কিন্তু অ্যাকচুয়ালি তো দেখা না গেলে সেটাকে আমরা কি বলি, যে সেটা অস্তিত্ব নেই। আমরা সোসাইটিতে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, তার মানে সেটা নয় যে সেটা নেই সেখানে। তো যাই হোক, আমাদের রাহু যেটা করে সেটা হচ্ছে, রাহু যখন একা থাকে কোনো ঘরে, লোনলি বসে আছে, কেতু লোনলি বসে আছে, একই ব্যাপার, রাহু মানে কেতু, ওরা কোনো কিছু করে না, ওরা চুপচাপ বসে থাকে। হ্যাঁ, কারকতাযুক্ত ফল কিছুটা দিতে থাকে। তো যখনই কোনো প্ল্যানেট সেখানে এন্টার করে তখন তাকে ধরে, সেই মানে জোকিং করে বলতে হয় সে ভূতে ধরার মতো। তো সেরকমভাবে ভূতে ধরে তাকে, তার কারকতাকে ডিস্ট্রয় করে দেয়। বিকজ রাহুর ফাংশনই হচ্ছে ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশনের মাধ্যমেই সে কাজ করে। তার যে বেসিক কারকতা, তার যে ধরনের তামসিক গুণ আছে, রাজস গুণও আমি বলবো না, তামস গুণ, সেটাকে অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেয়। তো সাবসিকুয়েন্টলি একটা যদি বেড়ে যায় তো বাকি দুটো গুণ, সাত্ত্বিক গুণ তো কমেই যাবে সঙ্গে সঙ্গে, রাজসিক গুণও কিন্তু অনেকটা নিচের দিকে নেমে আসবে, তো সেটাকে বাড়িয়ে দেয়। তো মঙ্গলের মতো প্ল্যানেট মীন রাশিতে নিজের মূল ত্রিকোণের দ্বাদশে এবং নিজের যে তুঙ্গ ঘর তার তৃতীয়, এবার যেখানে সে নর্মালি বলত্ব প্রদান করে, নিজের তুঙ্গ ঘরের তৃতীয়, আবার কালপুরুষের দিকে মানে তার যে মূল ত্রিকোণের দিকে সে প্রবেশ করছে। সুতরাং সেদিক থেকেও তার মধ্যে একটা নর্মাল তেজ আছে। সেই অবস্থায় তার সাথে রাহুর সংযোগ হচ্ছে, তার ফলে মঙ্গলের যে অ্যাট্রোসিটি, মঙ্গলের যে রকম ধরুন অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভনেস, তেজ, ক্ষোভ, হঠকারী সিদ্ধান্ত, হ্যাঁ, মেজাজ হারিয়ে ফেলা,
কথার মধ্যে কোনো রকম কোনো সামঞ্জস্য নেই, যত রকম কদর্য নিম্নমানের ভাষা ব্যবহার করা, এই ধরনের প্রকৃতি কিন্তু সমাজে আপনারা দেখতে পাবেন এবং আপনারা নিজেকে দিয়েও দেখতে পারবেন। এই ধরনের কিছু বিকৃতি সোসাইটির মধ্যে বা নিজের ইন্ডিভিজুয়ালের মধ্যেও আসবে। এবার যার হরোস্কোপের ম্যালফাংশন যতটা কম আছে তার ক্ষেত্রে কম আসবে, যার বেশি আছে বা যে হ্যাবিচুয়ালি বাজে কথা বলে অভ্যস্ত, কিছু মানুষ দেখবেন কথায় কথায় বাজে শব্দ ইউজ করে, মানুষকে ছোট করে কথা বললো বা ধরুন অপশব্দ ব্যবহার করা, কিছু মানুষের হ্যাবিট থাকে, সেই মাত্রাটা বেড়ে যাবে এবং সেই মাত্রাটা শুধু বেড়ে যাবে না, সেটা থেকে গন্ডগোলের সৃষ্টি হতে পারে। সেটা আমি একটা ছোট এরিয়া ধরে বলছি, বাট মিনের ঘর ইজ এ জাইগান্টিক রুম, কারণ ওটা বৃহস্পতির ঘর এবং বৃহস্পতি সেই ঘরের দ্বিতীয় বসে সেই ঘরকে নর্মালি বল দিচ্ছে। কতদিন দেবে না, সে দেবে 1 মে পর্যন্ত, তারপরে সে বৃষ রাশিতে চলে যাবে এবং বৃষ রাশিতে গিয়েও মীন রাশির যে নর্মাল স্ট্রেংথ বা বলবত্তা বা তার যে ভিগিয়ার বা তার যে ধরুন কারেজ কনভিকশন, সেটা অনেক বেশি বাড়িয়ে দেবে। তো নর্মালি মীন রাশি নিজেও বলি হয়ে থাকবে, সেখানে শুক্র এবং বুধ একসাথে থাকবে। 25 তারিখ বুধ ডাইরেক্ট হয়ে যাবে, যদিও শুক্র সেই দিন বেরিয়ে যাবে, তো বুধ থাকবে সেখানে নিচ হয়ে। তো ওখানে একটা অদ্ভুত কোয়াগুলেশন তৈরি করবে, যেটা খুব নেগেটিভ ইফেক্ট। সেই নেগেটিভ ইফেক্টটাই কি সেটা আলোচনার বিষয়। তার আগে একটা জিনিস শুধু বলে নেব, এই নেগেটিভ ইফেক্টের মধ্যে রাহু যখন কোনো প্ল্যানেটের সাথে যুক্ত হয়, ধরুন মঙ্গলের সাথে, তো সেই মঙ্গলটা না 6টা মঙ্গলের সমান হয়ে যায়। মনে করুন ওখানে এখন 6টা মঙ্গল রয়েছে, তার মানে ও প্রায় বৃহস্পতির হাফ পাওয়ার পেয়ে যায়। মঙ্গল একটা ঘরে 45 দিন থাকে, এখন যেরকম হাই মানে তার কৌণিক গতিতে আছে উইথ রেসপেক্ট টু আর্থ, হাই গতিতে তো যাওয়া সম্ভব নয় তার নিজের কক্ষপথে, পৃথিবীর সাপেক্ষে তার গতি বেশি আছে, ইমিডিয়েট বেশি আছে মানে মনে হচ্ছে বেশি আছে। তো সেক্ষেত্রে যেটা 45 দিনের অ্যাভারেজ দূরত্বটা সে 39 দিনে চলে যাচ্ছে। তো তার মানে তার গতি এখন পৃথিবীর সাপেক্ষে মাপলে 43 মিনিট 44 মিনিটের কাছাকাছি পৌঁছে যাবে। তা সত্ত্বেও, গতি বেশি থাকা সত্ত্বেও রাহুর গতি কিন্তু উল্টো দিকে খুব কম, যদিও স্ট্যাটিক, সেটা 3 মিনিট 15 সেকেন্ড করে। রাহু বা কেতু সেই হিসাবে তারা মোটামুটি 179 থেকে 81 দিনের মধ্যে, মানে 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে তারা একটা ঘরে অবস্থান করে এবং সেই ঘরের যা যা গন্ডগোল করার সেখানে করে। তো এখানে বসে থাকা মাত্র, তাহলে মঙ্গলকে যদি অ্যাভারেজ 1.5 মাস ধরি, তাহলে তাকে 6 দিয়ে গুণ করুন। তো 6 দিয়ে গুণ করলে দেখা যাবে যে বৃহস্পতির প্রায় আধার থেকেও বেশি ক্ষমতা এখানে মঙ্গল কিন্তু এই 40 দিনে লাভ করবে এবং সে কিন্তু ডিস্ট্রাকশনের কাজ করবে মুখ্যত। অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি আজকে 12 তারিখ ভিডিও করছি, অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেটা পারিপার্শ্বিক বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন এবং এটা যত দিন যাবে তত ব্যাপারটা বাড়তে থাকবে। বিশেষত সেপ্টেম্বর মাসে গিয়ে, অগাস্টের এন্ড সেপ্টেম্বর মাসে গিয়ে বহু মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে এবং সেটা ন্যাচারালি হবে, কারো কথা অনুসারেই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ বা এরকম পৃথিবীর বিভিন্ন দুটো দেশের বা 3টে দেশের মধ্যে কোনো ট্রাইপার্টাইট কোনো স্ট্রাগল হচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই বুদ্ধিভ্রষ্টের ফল। কারণ অগণিত মানুষের মৃত্যু ঘটে, অত্যাচার, এগুলো হিংসা, এগুলোর দ্বারা তো কোনোদিন কোনো কিছুরই উন্নতি হতে পারে না। তো যাই হোক, তো এই জিনিসগুলোর কিন্তু বীজ এবছর আছে। আমি একদম বছরের শুরুতে বলেছিলাম, বহু লোক তখন হয়তো জিনিসটাকে সেভাবে শোনেননি। আজকেও কিন্তু বলছি, একদম শুরুর দিনের অনুষ্ঠান দেখবেন আমার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যত অনুষ্ঠান আছে,
সেগুলোতে আমি বারবার বলেছি এই কথাটা, রিপিটেডলি, কারণ প্ল্যানেট পজিশনটাই এরকম আছে এবং সেটা সামনের বছর মার্চ মাসের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত এটা কন্টিনিউয়েশন এর হবে। তার ফলে সারা পৃথিবীতে প্রচুর জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো কোথায় হবে, কোন কোন জায়গা থেকে আমরা সেটা বুঝতে পারবো। একে আমরা বলতে পারি যে ডিস্ট্রাকটিভ ভালনারেবল এনার্জি এবং অতিমাত্রায় বৃদ্ধি পাবে। অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণগুলো কিন্তু আমি অলরেডি বলেছি। এবার আমাদের কি কি জায়গা থেকে দেখতে হবে, মহর্ষি জৈমিনী পরাশর যা বলেছে, আমাদের তৈত্তরীয় ব্রাহ্মণে যা বলেছে, নারদ সূত্রে যা বলেছে, তো সেখানে যেটা বলা আছে যে দুটি রাহু এবং মঙ্গলের মধ্যে যখন ডিফারেন্সটা মোটামুটি 7 ডিগ্রি কাছাকাছি থাকবে, তখন এই যোগ অতিমাত্রায় অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা আপনাদের স্পেসিফিক দিন বলে দিচ্ছি, সেটা মোটামুটি ধরতে পারে ওই মে মাসের 2-3 তারিখের পর থেকে। এবং দুজনে মিলে যে ডিগ্রিতে অবস্থান করবে 1 ডিগ্রিতে, সেটা হচ্ছে 18/5/2024, 18/5/2024 1:17 এবং সেটা আমাদের স্যাজিটেরাসের নবাংশে অবস্থান করবে দুজনে। আমি যদি ওই জায়গাটা একবার লাস্টে দেখে আপনাদের বলবো অ্যাকচুয়াল, আমি প্রথমে একটু ডেটগুলো আপনাদের বলে দিই, তাহলে সুবিধে হবে। আগে বলা উচিত ছিল, আমি আলোচনায় ঢুকে গেছি। 27/4 ক্ষমা করবে, সেটা হচ্ছে আমাদের 23 তারিখে মঙ্গল তার ট্রানজিট কমপ্লিট করবে। 23 তারিখে সে কুম্ভ রাশি থেকে সে প্রবেশ করবে আমাদের 24/3/2024 সকাল 7:23। এটা হচ্ছে ডেট। 24/3/2024 পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, কুম্ভে প্রবেশ করবে 23/4/2024 সকাল 8:18। সকাল 8:18। আগের সময়গুলো একটু উল্টোপাল্টা হয়েছে, আপনারা একটু খেয়াল করে নেবেন। 23/4/2024 সকাল 8:18 মঙ্গল প্রবেশ করবে আমাদের মীন রাশিতে। মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ আছে, তো সেই প্রথম চরণে থাকবে 27/4/2024 বিকেল 3:56 পর্যন্ত। তারপরে চলে আসবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তো এক সেকেন্ড, হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির লাস্ট চরণে মঙ্গল অবস্থান করবে 27/4/2024 3:56। তারপরে সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে প্রবেশ করবে, সেখানে থাকবে 15/5/2024 রাত 12:40 পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং রেবতী নক্ষত্রে থাকবে 1/6/2024 বিকেল 3:28 পর্যন্ত। তারপরে মঙ্গল নিজের ঘরে অর্থাৎ মূল ত্রিকোণে প্রবেশ করবে। তার আগে 26°40 পরে মঙ্গল গণ্ডান্ত স্টেটে চলে যাবে, সেটা হচ্ছে 28/5/2024 সকালবেলা 5:12 পর থেকে মঙ্গল গণ্ডান্ত স্টেটে থাকবে। কতক্ষণ পর্যন্ত? 28, 29, 30, 31, 1 মানে 4.5 দিন মতো থাকবে সে 3°20 অবস্থান। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে টাইমিংটা বললাম। বলার সময় আমার একটু কনফিউশন হয়েছে, আপনারা প্লিজ করে নেবেন। আমি একটা কমিউনিটি পোস্টে দিয়ে দেব টাইমিংগুলো, তাতে একটু সুবিধে হবে। যাই হোক, বিশেষত যে আলোচনাটা এই মুহূর্তে দরকার সেটাই বলি।
এক নক্ষত্রে বা একই রাশিতে যখন 7 ডিগ্রির ব্যবধানে রাহু এবং মঙ্গল অবস্থান করে, বিশেষত মীন রাশিতে, আমি বললাম মীন রাশি জলীয় রাশি হলেও কিন্তু এর মধ্যে একটা তাপীয় গুণ বর্তমান আছে, এবং এই জলের মধ্যে তাহলে তো মঙ্গল এখানে এসেও নীচ হতে পারত, কিন্তু সেটা তো সম্ভব না। তো কর্কটের ঘরেই কেন হলো? কর্কটের জল আর এই জলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। কর্কটের জল ইজ এ শ্যালো ওয়াটার, অনেক কম, কিন্তু এই জলের গভীরতা অনেক বেশি, এই জলে হারিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি আছে, এত গভীর। বৃহস্পতির জল এমনি স্থানহানি করার দোষ থাকে জুপিটারের। তো এখানে যেটা করবে, একই নক্ষত্রে যখন অবস্থান করবে দুজনে, এবং সেটা 13-14 তারিখের পর থেকে মে মাসের আপনারা দেখতে পাবেন যে একটা একটা যুদ্ধ পরিস্থিতি, একটা ভীতিপূর্ণ একটা পরিবেশ মানুষের মধ্যে আসবে। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের চাষবাসের ক্ষতি, আমি যেটা আগেও বলেছি, কনসিস্টেন্টলি বলে আসছি, চাষবাসের ক্ষতি, এবং মান্ডেন অনুসারে কোথাও হেভি রেইনফল, তার সাথে ঝড় বৃষ্টি, আবার কোথাও একদম ড্রট কিন্তু হওয়ার যোগ আছে, এবং সেখানে নাল প্রোডাকশন হয়ে যেতে পারে, মানে একদম কৃষি পণ্যের বা কৃষি দ্রব্যের কোনো প্রোডাকশন সেখানে হবে না। তার ফলে কৃষি পণ্যের দাম বাড়বে, এবং দাম বাড়ার জন্য সে কিন্তু আমাদের সোসাইটিতে যেটা হয় নর্মালি, দাম বেড়ে গেলে তার প্রোডাকশান কমে যায়, মানুষের কনজামশান কমিয়ে দিতে হয়, কারণ মানুষের তো দুম করে টাকা অতটা বাড়ে না। তার ফলে সোসাইটির মধ্যে অনেকটা বলা যেতে পারে যে ব্যালেন্স যেটা থাকে সেটা কিন্তু অল্প অল্প করে যখন জিনিসটা হয় তখন সেটা খাপ খেয়ে যায়, কিন্তু সেটা যদি দুম করে হয় তখন সেটা একটু ব্যালেন্সকে বিগড়ে দেয়। আমি আগেই যেটা বললাম যে রেবতী নক্ষত্রের যে গোচরগত অবস্থান আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্যাজিটেরাস থেকে পাইসিস পর্যন্ত। তো এই নক্ষত্রের বাউন্ডেড বাই 2 জুপিটার্স রুম, মধ্যেখানে 2 শনির রুম আছে। তো এই নক্ষত্রে যখন ঘটবে, এই নক্ষত্র কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্যালভেশনের প্রতীক। তো সেদিক থেকে এই নক্ষত্রের মধ্যে যখন রাহু এবং মঙ্গল একসাথে অবস্থান করবে, সেটা সম্পর্কে আমাদের নারদ সূত্র বা জৈমিনী সূত্রে যেটা বলা আছে, তৈত্তরীয় ব্রাহ্মণেও বলা রয়েছে, যে যে সমস্ত ধরুন সমুদ্র, বড় বড় নদী, খাল, বিল, যে সমস্ত আছে আমাদের পুকুর, বড় বড় দিঘি, সেখানে যে উপাদানগুলো দিয়ে জলীয় যে অংশটা তৈরি হয়েছে, অর্থাৎ ধরুন একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রেরও সেরকম, সেখানে না খুব বড় রকম একটা উলট পালট হওয়ার প্রবণতা থাকবে। হঠাৎ করে দেখা যেতে পারে কিছু জলীয় বা জলজ প্রাণীর ওপরে কোনো ক্ষতির আশঙ্কা হতে পারে, বা ধরুন যে কোথাও যে প্রোডাকশন, ধরুন যারা মাছ চাষের সাথে যুক্ত, যে প্রোডাকশনের ফিশ হয় সেটা কিন্তু কমে গেল কোনো কারণে, বা বহু মাছ হঠাৎ করে, এরকম খারাপ কথা বলছি, ধরুন মরে গেল কোনো ব্যাপারে, তো সেই ধরনের প্রবণতা কিন্তু হওয়ার যোগ আছে। এবং যে সমস্ত কোস্টাল এরিয়াগুলো রয়েছে, সমস্ত যেখানে যে টাইপের ঝড় হয় কোস্টাল এরিয়াতে, মনে করুন আমাদের এখানে কোস্টাল এরিয়াগুলোতে কালবৈশাখী হয়, বা ভিতর দিকেও হয়, বা নর্মালি আমাদের এখানে সাইক্লোন হয়, যে সমস্ত, সেটা ধরুন অন্য জায়গায় কোথাও হারিকেন হয়, কোথাও টর্নেডো হয়, বিভিন্ন রকম নামে আছে সেগুলো, সেই ধরনের ঝড়ের প্রবণতা কিন্তু খুব বেড়ে যাবে, এবং জল মাটিতে উঠে আসার প্রবণতা কিন্তু তৈরি হবে এ সময় কোনো না কোনো। বিশেষত আমি যখন কর্মচক্র অনুসারে বলবো, যেটা যখন মান্ডেন বলি তখন
সবসময় কর্মচক্রের উল্লেখ করি, কর্মচক্র কিন্তু যে ডাইরেকশনকে শো করছে সেটা কিন্তু মুখ্যত ইস্ট এবং কিছুটা নর্থ ইস্ট এরিয়া। তো তার ফলে দেখবেন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে বা প্রশান্ত মহাসাগরের কোস্টে যে দেশগুলো রয়েছে, আপনি যদি সাউথ চায়না সি এর সামনে থেকে ফিলিপিন্স আছে, তার উত্তরে মনে করুন জাপান আছে, বা ধরুন আমাদের চায়নার একটা বিস্তৃত কোস্ট আছে, ওখানে সাউথ কোরিয়া আছে, তারপরে রাশিয়ার একটা কোস্ট আছে বড়। ইন্টারন্যাশনাল ডেট লাইনের আগে থেকে এই যে পূর্ব দিকের প্রশান্ত মহাসাগরের বা নিরক্ষরেখার দক্ষিণে অসংখ্য দেশ আছে, ছোট ছোট দ্বীপপুঞ্জ আছে, সেখানে কিন্তু এই জল ওপরে উঠে আসার সম্ভাবনা থাকবে মাটিতে, মানে কর্মচক্র অনুসারে যেটা দেখাচ্ছে। এবং তার সাথে একটা মডারেট লেভেলের ভূমিকম্পের যোগও কিন্তু রয়েছে, ভূমি ধসের যোগ আছে। ভারতের মধ্যে আমরা বসবাস করি যেখানে, সেখানে ইস্ট এবং নর্থ ইস্ট এরিয়া, ইস্ট বলতে আমাদের রাজ্য রয়েছে পূর্ব দিকে, আরও পূর্ব দিকে যদি চলে যাই বা উত্তর পূর্ব দিকে, সেটা ধরুন সিকিম আছে, অরুণাচল প্রদেশ আছে, তার নিচে নাগাল্যান্ড আছে, মেঘালয় আছে, মণিপুর আছে, ত্রিপুরা রয়েছে, যে সমস্ত স্টেটগুলো ওখানে বিলং করে, তাদের মধ্যে সেই সমস্ত স্টেটেও কিন্তু এই ধরনের প্রবণতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষোভ বিক্ষোভটা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ স্যাটিসফ্যাকশনটা এরকম না, আপনারা কখনো ভাববেন না যে কোনো একটা জিনিস যখন ঘটে, আমরা এই পঞ্চভূতের অংশ দিয়ে তৈরি, তো আমাদের মধ্যেও সেটা ঘটে, মানে আমাদের মন সেটা ঘটায়। মন আমাদের জড় জগতের অংশ, মন বুদ্ধি অহংকার, এখানে সোল একমাত্র জড় জগতের অংশ নয়। তো যারা ধরুন সাধক মানুষ আছেন, তাদের মধ্যে বিকার ঘটায় না, বিকার ঘটায় আমাদের মতন মানুষের, যাদের মধ্যে ওই সাধক বৃত্তিটা নেই বা কম আছে, তাদের ক্ষেত্রে বিকার ঘটাবে। তো প্রকৃতির মধ্যে যখন ঘটবে, আমরা এই পঞ্চভূতের কারকতার মধ্যে আমাদের মধ্যেও ঘটবে, তো সেই হিসাবে আমরাও কিন্তু তার দ্বারা কম বেশি অ্যাফেক্টেড হব। তো তার ফলে কি হবে, যে আমাদের মধ্যে অ্যাগ্রেশন বেড়ে যাওয়া, টেম্পারমেন্ট লুজ করে ফেলা, একদম শুরুতে বলেছি, ব্রিচ অফ পেশেন্স হওয়া, মানুষকে এমন কিছু কথা বলে দেওয়া যেগুলো কোনো মাথা মুন্ডনে, অনেক সময় হাতাহাতি বা ফিজিক্যাল কোনো বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়া। এবং এই প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি আবার আপনাদের কথাটা বলছি, এটা 7 বা 8 তারিখ থেকে প্রবাবলি স্টার্ট হয়েছে। তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ভারতবর্ষের যে সমস্ত পূর্ব সীমা আছে, সেখানে ধরুন আমাদের লাদাখ রিজিয়নে আমাদের চীনের সাথে ভারতের বর্ডার আছে, তারপরে বিস্তৃত বর্ডার আছে আমাদের চীনের সাথে, এই সমস্ত বর্ডারে কিন্তু একটু সমস্যা ঘটবার যোগ আছে। ইভেন ওয়েস্টার্ন বর্ডারে, মানে আপনি যদি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ তাদের দিক থেকে দেখেন, তাহলে ভারতবর্ষ তার পূর্ব দিকে অবস্থান করে, তো সেই দেশের মধ্যেও কিন্তু অ্যাগ্রেশন বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। অর্থাৎ পূর্ব দিকের দিকে ডাইরেকশনটা থাকবে, পূর্ব এবং উত্তর পূর্ব দিকে, তো সেদিক থেকেও কিন্তু যোগাযোগ আছে। এবং বিবাদ কিন্তু এখানে বাড়বে। তো বিবাদকে মানে যতটা সম্ভব ডিএক্সেলেট করার জন্য খুব ঠান্ডা মাথার এবং খুব বুদ্ধিমান মানুষ দরকার, যে পরিস্থিতিকে কোনো না কোনোভাবে হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। মানে এবছর যদি চলে যায়, তাহলে কিন্তু একবার স্টার্ট হয়ে গেলে সেটাকে থামানোটা কিন্তু খুব মুশকিল আছে। আচ্ছা, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে অলরেডি, মনে করুন আপনি যদি ইউক্রেনের দিক থেকে রাশিয়ার দিকে যান, তাহলে ইউক্রেনের পূর্ব এবং উত্তর পূর্ব দিকে পুরো রাশিয়া, পুরোটাই। তো তার সাপেক্ষে কিন্তু যুদ্ধের ইন্টেন্সিফাইড কিন্তু হতে থাকবে। বা ধরুন বর্তমানে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত জায়গাতে সমস্যা হচ্ছে,
সেখানে কিন্তু ইন্টেন্সিফাই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ইভেন জলজ এরিয়া যেগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই পাইরেটসদের সমস্যা হচ্ছে, বা বিভিন্ন রকম দেশ থেকে বিভিন্ন যে রেবেল গ্রুপস রয়েছে, বিভিন্ন ধরুন ইন্টারন্যাশনালি যারা মানে বাজে ভূষণে আর কি অভিযুক্ত, এরকম বিভিন্ন গ্রুপস আছে যাদের কাজই হচ্ছে অস্থিরতা তৈরি করা। সেই ধরনের কিছু অর্গানাইজেশন দ্বারা বিভিন্ন রকম মালবাহী জাহাজকে অ্যাটাক করা হচ্ছে, নিরীহ মানুষকে অ্যাটাক করা হচ্ছে যারা কাজ করতে গেছে সেখানে। আচ্ছা, সেখানে দেখবেন আপনি অ্যারাবিয়ান সি এর উপরে, ইভেন ভারত মহাসাগরের উপরেও কিন্তু এই ধরনের কার্যকলাপ ইন্টেন্সিফিকেশন হচ্ছে আস্তে আস্তে। মনে রাখবেন, বড় গ্রহ যখন কোনো সমস্যা তৈরি করে তখন সেটা কিন্তু কোনোদিন ওয়ান ফাইন মর্নিং তৈরি করে না। 2019 সালের পুজোর সময় আমি তখন গ্লোব টিভিতে অনুষ্ঠান করতাম। আমি একটা অনুষ্ঠান করে বলেছিলাম যে পৃথিবীর গতি কিন্তু এখন আস্তে আস্তে পরবর্তী 5.5 বছরের জন্য কমতে থাকবে, অর্থাৎ গ্রোথ নর্মালি কমবে। সেটা যেভাবেই কমুক, সেটা যুদ্ধবিগ্রহের দ্বারা কমুক, সেটা রোগ ব্যামোর দ্বারা কমুক, সেটা কোনো প্রাদুর্ভাবের দ্বারা কমুক, কোনো না কোনোভাবে সারা পৃথিবীতে সেটা কমবে। মান্ডেন অনুসারে যে যে ঘর দিয়ে পাস করবে, তো সেটা কিন্তু শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে। এবং আমাদের এখানে একদম মার্চ মাসের 3rd উইক থেকে লকডাউন স্টার্ট হয়ে গিয়েছিল 2020 সালে। ভারতবর্ষ এত বড় দেশ, সারা পৃথিবীর প্রায় 6 ভাগের 1 ভাগ লোক এখানে থাকে, প্রত্যেক 7 জন পৃথিবীর লোকের মধ্যে একজন ভারতীয়। তো সেই হিসাবে বিরাট ইফেক্ট পড়ে তার। তো যাই হোক, তো সেগুলোর থেকে একটুখানি শান্ত থাকতে হবে। সারা পৃথিবীতে এক ধরনের যুদ্ধ ডঙ্কা যেটাকে বলা যায়, সেটা কিন্তু বেজে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকেই কিন্তু কম বেশি হয়তো মুখে অনেক কথা বলবে, কিন্তু ভেতরে কিন্তু জিনিসটাকে ইন্টেন্সিফাই, কারণ এখানে অনেক ব্যবসা বাণিজ্যের লুকিয়ে থাকে, অস্ত্র বিক্রি করা, এই সমস্ত এই ব্যাপারগুলো থেকে যায়। তো এই ধরনের যারা ধরুন ব্যবসায়ী আছে, তো সেই জিনিসটাই করার চেষ্টা করবে, তার প্রোডাক্টটা যাতে বিক্রি হয় বেশি। তো সেই ধরনের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আমাদের যে ধরুন ইন্ডিয়ান ওশেন আছে, রেড সি আছে, এই সমস্ত রিজিয়নগুলো কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গায় থাকবে। শেয়ার মার্কেট এবার বলে দিই যে জায়গাটা ইম্পর্টেন্ট। 10 তারিখ পর্যন্ত বুধ মীন রাশিতে থাকবে ডাইরেক্ট হওয়ার পরেও। শেয়ার মার্কেটে কিন্তু একটা বড় রকমের ফ্লাকচুয়েশন হবে, জিনিসপত্রের দাম হঠাৎ করে রেইজ করে যেতে পারে। তার সাথে যেটা হবে, আমি বলেছিলাম যে প্রেসিয়াস মেটালস যেগুলো রয়েছে, যারা কিনতে চান কোনো কারণেই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু রেইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা শুধু গোল্ডের ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত মেটালও আছে সেগুলোও বাড়বে, গোল্ডের ক্ষেত্রে বেশি হবে। প্রচুর পরিমাণে এই সময় ধনহানি হবে। মনে করুন কেউ কোনো একটা দেশ একটা খুব দামি মিসাইল টেস্ট করছে, তো সেই ডেটারেন্সের জন্য তার দেশ যাতে সুরক্ষিত থাকে। তো সেটার তো একটা হিউজ দাম আছে, আবার টেস্টও করতে হবে, নাহলে বুঝবো কি করে যে সেটা ঠিক চলছে কি না চলছে। তো তার ফলে এই সময় কিন্তু সেই রকম, বা ধরুন আগের দিন যেটা বলছিলাম যে গ্রহণের পরবর্তী সময় হঠাৎ করে আপনারা দেখবেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। আমি যে জায়গাগুলোর কথা বলেছিলাম সেই সমস্ত স্টেটে একটু ইন্টারন্যাশনাল খবর ফলো করবে, সেখানে হয়েছে। তার সাথে প্রচুর জায়গায় কিন্তু রিসেশন রয়েছে অলরেডি। মানুষের কাজ হারিয়েছে, এরকম বহু মানুষ ঘটেছে লাস্ট 1 মাসের মধ্যে। সেই জিনিসগুলো কিন্তু ঘটার সম্ভাবনা প্রচুর পরিমাণে দৃষ্ট হয়েছে। আমি যেগুলো যেহেতু খবর রাখি, সেই তো আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারাও দেখবেন, মিলিয়ে দেখবেন আর কি সবসময়।
রবি যেহেতু মেষ রাশিতে অবস্থান করবে এবং রবি বৃহস্পতি একসাথে থাকবে, তো মানুষ তার নিজের রাইটস এবং নিজের ইকুয়ালিটির জন্য কিন্তু সে প্রোটেস্ট করবে। তো যার জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা কিন্তু থাকবে সেটা দিয়ে। একটা জিনিস আপনাদের বলে দিই যে মঙ্গল রাহুর সাথে যখন পাস করবে খুব হাই ভেলোসিটিতে পাস করে বেরিয়ে যাবে। খুব বাজে রকম যদি কেউ উস্কানি বা কোনো রকমভাবে কোনো যার উদ্দেশ্যই আছে যে এই জিনিসটা আমি ঘটিয়েই ছাড়ব, এরকম ব্যাপার যদি না হয় তাহলে কিন্তু এ যাত্রায় ব্যাপারটা খুব অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এর অ্যাকচুয়াল এফেক্টটা হবে অগাস্ট মাসের পর থেকে, যখন মঙ্গল মোটামুটি বৃষ রাশিতে চলে আসবে শেষের দিকে, সেই সময় থেকে কিন্তু গন্ডগোলটা হবে। সেটাও আপনারা দেখবেন। সেই সময় দরকার হচ্ছে অ্যাকচুয়ালি খুব দক্ষ লোকে। এখন যেটা হবে সেটাকে যদি একটু যারা আন্তর্জাতিক মানের খুব বড় লিডারশিপ আছেন তারা যদি ব্যাপারটাকে বসে মিটিয়ে নিতে পারে তাহলে জানমালের ক্ষতি কম হয় এবং সিভিলাইজেশন যেটা এতদিন ধরে তৈরি হয়েছে সেটারও ক্ষতি কম হয় আর কি। যাই হোক, আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও আপনাদের আমি বলে দিয়েছি প্রায় পুরোটাই। এই যে যোগটা থাকাকালীন আপনারা চেষ্টা করবেন যে কোনো ইমুভেবল প্রপার্টি সেল পারচেস করা, বা ধরুন কোনো পার্মানেন্ট কিছু, এর মধ্যে অক্ষয় তৃতীয়া থাকবে এই সময়ের মধ্যে। অক্ষয় মানে বুঝতেই পারছেন যার ক্ষয় নেই। বহু মানুষ সেই দিন এমন কিছু জিনিস কেনেন, সোনা কেনার বাতিক থাকে অনেকের, কিন্তু এরকম ব্যাপার না। চন্দ্র এবং রবি দুজনেই তুঙ্গ থাকে এক পার্টিকুলার ডে, সব থেকে মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করবার জন্য, মাঙ্গলিক কাজ করবার জন্য বিধান থাকে। যদিও খুব শেষের দিকে ঘটবে ব্যাপারটা, মানে এই যে অমাবস্যা গেল, এই অমাবস্যা 1 মাস পরে যে অমাবস্যা হবে 29 দিন পরে, তার 3 দিনের দিন অক্ষয় তৃতীয়া হবে। সেটা সম্ভবত মে মাসের 9 কি 10 তারিখ পড়বে। তো সেই হিসাবে রবিও কিন্তু তখন একদম নিচের দিকে থাকবে, এবং আমি দেখেছি ডিগ্রিগতভাবে চন্দ্রও কিন্তু 20 ডিগ্রির ওপরে থাকে। অক্ষয় তৃতীয়ার একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা যত বৈশাখ মাসের শুরুর দিকে অক্ষয় তৃতীয়া হয়, মানে ধরুন বৈশাখ মাস পড়বে পরশু দিন থেকে, তো যদি মনে করুন প্রথম 10 দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া হয় তাহলে সেটার এফেক্টিভনেসটা অনেক বেশি থাকে। কিন্তু বছরে তো এমন একটা দিন আসবে যেদিন দুজনেই ওই জিনিস জায়গাটা রিড করবে, কিন্তু ডিগ্রিগত ব্যাপারটা থেকে যায় সেখানে। চন্দ্রের ক্ষেত্রে বলা আছে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, বহু বইতে 5 ডিগ্রি, কোথাও আবার লেখা আছে 10 ডিগ্রি এরকম। কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত কিন্তু সব থেকে ভালো ফল দেওয়ার জন্য। রবিও তাই, রবি তার যে মেষ রাশিতে তুঙ্গ ফল, কোথাও 10, কিছু কিছু বইতে 20 ডিগ্রি এরকম লেখা আছে। তো 20 ডিগ্রি হলেও সেটা মে মাসের 2-3 তারিখে চলে যায়। তো রবি কিন্তু প্রায় 26-27 ডিগ্রিতে চলে আসবে মে মাসের 9-10 তারিখে। তার ফলে অক্ষয় তৃতীয়া যেটা হবে সেটা কম্পারেটিভলি তার যে এফেক্টিভনেস থাকবে সেটা অনেক কম থাকবে, যেটা ন্যাচারালি বেশি থাকা উচিত। তো যাই হোক, আপনারা যাই করবেন, যেটা লং টার্মের কিছু জিনিসপত্র কিনবেন বা কিনতে চাইছেন, মুভেবল হোক ইমুভেবল হোক, তারা বুঝে শুনে তাদের হরোস্কোপ দেখিয়ে তারপরে সেটা করবেন। আগে থেকে যদি এরকম কোনো পয়সা কড়ি দেওয়া আছে এখন আর দিতে হবে না, এরকম যদি ব্যাপার থাকে তাহলে অসুবিধে নেই। কিন্তু নতুন করে একদম হঠাৎ করে গিয়ে কিনতে যাওয়াটা না করাই ভালো। আর একটা জিনিস, এই সময় যে ধরুন বজ্রপাত যেটা হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এটা কিন্তু খুব বেশি হবে। বুধের কম্বাসনটা কেটে গেলে, বুধ অ্যাকচুয়ালি 9 তারিখ ঢুকে গেছে, এখনো বুধ গন্ডান স্টেটে রয়েছে। তো বুধের মোটামুটি ধরুন এই আর 7-8 দিন পরে রবিও এদিকে আরো 7-8 ডিগ্রি চলে আসবে, বুধও মোটামুটি
24 ডিগ্রির মতন চলে আসবে। তো চলে আসলে বুধের গণ্ডান্তটা কেটে গেলে তারপরে কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন উইথ মানে খুব লাইটনিং যেটাকে বলে আর কি। তো তার ফলে খোলা প্রান্তরে যারা কাজবাজ করেন তারা কিন্তু খুব সাবধানে, মাঠে কাজ করছেন যারা, ছাদের উপরে সাবধানে করবেন। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই, এখানে ইন্ডিভিজুয়াল লগ্নভিত্তিক আপনাদের বলবো। সেটা হচ্ছে মেষ রাশির জন্য লগ্নপতি নিজে মঙ্গল, 8th হাউসের লর্ড মঙ্গল, সে 12th হাউসে রয়েছে। একাধারে এটাকে বলতে পারেন আপনারা একটা পার্শিয়াল, একটা বিপরীত রাজ্য, কিন্তু এরকম কোনো ফল আপনারা কিন্তু পাবেন না। ধনহানি, কোনোভাবে বেপরোয়া খরচ, হঠকারী খরচ বা সাডেন কোনো সমস্যার জন্য খরচ, সেই ধরনের হওয়ার যোগ আছে। কোথাও বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন। সন্তানদের ব্যাপারে খুব নজর দেবেন যতটা সম্ভব। নজর মানে তাদের ব্যারিয়ার তৈরি করা নয়, নজর মানে প্রপার ভিজিলেন্স রাখা এবং সেই অনুসারে কার্যকরী ভূমিকা নেওয়া, সেই জিনিসটা রাখার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে যাদের বাতজ বেদনার প্রবলেম আছে, তাদের ডাইজেস্টিভ পার্ট খুবই দুর্বল, বিশেষত মিডল লোয়ার পার্টে বেশি রকম আছে, তারা একটু বেশি সাবধানে থাকবে। প্রপার্টি সেল পারচেসের জায়গায় যাবেন না। আর সবার ক্ষেত্রেই কমন বলেছি, মাথা গরম করবেন না, কখনোই করবেন না, এখন তো করবেনই না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। বৃষ লগ্নের ক্ষেত্রে, লগ্ন রাশির ক্ষেত্রে আর কি বলে দিই, সেটা হচ্ছে 7th হাউস এবং 12th হাউসের লর্ড 11th হাউসে গেছে এবং রাহু যুক্ত হয়েছে। তার ফলে স্পাউসের যে স্বভাব বা তার যে ন্যাচারাল প্রবৃত্তি, সেটার মধ্যে কিন্তু এক ধরনের অ্যাগ্রেশন বা মনোমালিন্য বা কোনো ব্যাপারে স্যাটিসফাই না হওয়া, দুজনের মধ্যে একটা টানাপোড়েনের সম্পর্ক, এগুলো কিন্তু তৈরি হওয়ার প্রবণতা তৈরি হবে। এবং শুধু তাই নয়, কোথাও যদি ঘুরতে যান এ সময়, তাহলে কিন্তু সেখানে গিয়ে এই জাতীয় ছোটোখাটো একটা ম্যাটার, সেটা অনেক ইন্টেন্সিফাই হয়ে বড় রকম বিবাদ তৈরি করতে পারে। কিন্তু যে কোনো একজন যে শুনছেন সে থেমে যাবেন, তাহলেই থেমে গেলেই কথা বলবেন না, তাহলেই দেখবেন সমস্যা হবে না, কথা বললেই সমস্যা হবে। আর নতুন যদি কোনো ব্যবসায়িক প্রজেক্ট, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের উপরে বৃহস্পতি এবং স্যাটার্নও কিছুদিনের মধ্যেই, মে মাসের 10-11 তারিখের মধ্যেই তার ডিগ্রি চেঞ্জ হবে, তো তার ফলে আপনার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে। তো নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করলে যেইগুলো থেকে বিরত থাকবেন, তার মধ্যে প্রথম হচ্ছে যারা বিভিন্ন প্রমোটিংয়ের ব্যবসা করছেন, ডেভেলপিংয়ের ব্যবসা করছেন, কোনো এরিয়া ডেভেলপ করে সেটাকে প্লট করে সেল করছেন, এরকম ধরনের যারা জমি সংক্রান্ত ব্যবসা করেন, বাড়ি ভাড়া দেন, হ্যাঁ, বা সেখানে ব্রোকিং এর কাজ করছেন, এরকম কোনো কোনো কোম্পানি, অফিস, এগুলো এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ব্যবসা করেন, এরকম ছোটোখাটো কোনো লেনদার হিসাবে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে কাজ করবে। ডকুমেন্টাল ভেরিফিকেশন এবং অতিরিক্ত রিস্ক না নেওয়াটাই তাদের ক্ষেত্রে উচিত। তাদের সুগারের সমস্যা আছে, সুগার সংক্রান্ত জায়গা থেকে সাবধান। প্রস্টেট এবং লেফট কিডনি থেকে সাবধান। যদি সমস্যা দেখেন ডক্টরকে অবশ্যই দেখিয়ে নেবেন, দেরি করবেন না। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই আপনাদের, সেটা হচ্ছে 6th হাউস এবং তার সাথে আপনাদের 11th হাউসের লর্ড মঙ্গল, সে আপনাদের 10th হাউসে রয়েছে। তো 10th হাউসে থাকা প্ল্যানেট যে খুব নেগেটিভ কাজ করে সব ক্ষেত্রে তা নয়, এটা একদম কোট আনকোট, কিন্তু ওগুলো একদম প্রাইমারি লেভেলের কথা। এখানে যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে কাজের জায়গায় আপনাকে হেকটিক করে দিতে পারে কোনোভাবে, অর্থাৎ আপনার দৌড়ঝাঁপ বাড়িয়ে দিতে পারে, আপনার মধ্যে আপনার বিস্মৃতি হতে পারে, ভুলে যাওয়া, তার জন্য কিছু ইম্পর্টেন্ট কাজ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, বা সেটা কোনোভাবে মনে করুন আপনার সিনিয়র অথরিটির চোখে পড়ে গেল এবং আপনি খুব ব্যাডলি রিবিউকড হলেন বা ইনসাল্টেড হলেন, এই ধরনের প্রবণতা
এবং সেখান থেকে একটা ইনসাবঅর্ডিনেশন, কারণ রবিও চলে এসছে আপনার 11th হাউসে এবং সে শুক্রের ঘরকে সরাসরি 5th হাউসকে দৃষ্টি দিচ্ছে। তো একটা জেনারেল ইনসাবঅর্ডিনেশন আপনার মধ্যেও তৈরি হবে। আপনি হয়তো ভাববেন আমি ঠিকই তো বলছি, কিন্তু না বলাটাই বাঞ্ছনীয় সময়। জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিছু বলবেন না, ততক্ষণে সব প্ল্যানেটগুলো এদিকে সরে আসবে, হ্যাঁ, রাহু থেকে বেরিয়ে আসবে। তো সেই সময় পর্যন্ত সাবধানে থাকবেন। তারপরে আরো 3-4 দিন গান্ডান্সটা কেটে যাবে, তারপরে নর্মাল বিহেভ করুন কাজের জায়গা নিয়ে ভেরি কেয়ারফুল। যারা বিভিন্ন মানিটারি ইনস্টিটিউশন, ব্যাংক, বিমা এরকম জায়গায় কাজকর্ম করেন, খুব সাবধান। বসের সাথে সম্পর্কের ক্ষেত্রে সাবধান। ইভেন আপনার যদি কোনো অধস্তন কর্মচারী থাকেন, আপনার আন্ডারে কাজ করছেন, তাদেরও সাবধান। যারা বিভিন্ন কাঠ সংক্রান্ত, ফার্নিচার, হোম ডেকর, তারপরে ধরুন বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, এইগুলো যারা করে থাকেন, তারা কিন্তু জিনিসপত্রের যে উপাদানের জিনিস আপনারা প্রোভাইড করবেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা নেবেন আর কি। কোনোভাবে বেশি লাভ করার জন্য এমন কিছু দিয়ে দিলেন যেটাতে কিন্তু আপনার ভীষণভাবে রেপিউটেশন হানি করতে পারে। সচেতন থাকবেন। রিউমেটয়েডের প্রবলেম যাদের আছে তারা কিন্তু বেশি সাবধানে থাকবেন। আর ফিমেলদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনের সমস্যা কিন্তু হতে পারে, সেটা বোথ ডাইজেস্টিভ এবং আমাদের গাইনি সংক্রান্ত সমস্যা কিন্তু হওয়ার যোগ আছে। আর বয়স যদি 50-র ওপরে হয়, তাহলে কিন্তু হাইপার টেনশন রিলেটেড যদি সমস্যা থাকে, ঘুম কম হচ্ছে বা এই ধরনের কিছু হয়, দেখতে পারেন। 4th হাউসকে এফেক্ট করবে তো মঙ্গল, 4th এবং 5th-কে একসাথে, তো যার ফলে ঘুম নষ্ট করতে পারে, সেটা থেকে একটু সাবধান থাকবে। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 5th এবং 10th হাউসের লর্ড মঙ্গল, সে আপনার 9th হাউসে রাহু মঙ্গল একসাথে আছে। দেখুন 9th হাউসে রাহুর অবস্থান মানুষকে অ্যাথিস্ট করে, শুধু অ্যাথিস্ট নয়, মানুষকে কুপ্রশ্ন করতে সাহায্য করে। এমন প্রশ্ন করবে, মনে করুন কোনো গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করলে, আপনি ভগবানকে দেখেছেন? আপনি যে লোককে বলছেন এসব কথা, এগুলো কি মানে আছে? এরকম ধরনের কুপ্রশ্ন, যার কোনো মানে মানে না তো তার কোনো নলেজ আছে না কিছু আছে, তিনি কিছু মেঠো যুক্তি নিয়ে চলে আপনাকে বিব্রত করবার চেষ্টা করবে। এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হয়। মঙ্গল সেখানে যখন অবস্থান করে, তখন এগুলো কিন্তু বেশি পরিমাণে বেড়ে যায়। এটা কিন্তু খুব সাবধান জায়গা, আমি আপনাদের বলছি। এমন কোনো, আপনি নিজে যেটা বুঝছেন সেটা বুঝুন, সে ব্যাপারে কেউ হস্তক্ষেপ করছে না, যদি সেটা কোনো আইন বিরুদ্ধ কাজ না হয় তাহলে। কিন্তু সেটা দিয়ে আপনি অন্যের ভাবাবেগকে বা তার যে মতাদর্শ আছে সেটাকে আঘাত করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। মনে করুন কোনো কারণে হয়তো আপনি ঠিক বলছেন, এমন কোনো বক্তব্য, হয়তো এটা তার বিষয় নয়, অন্য কোনো বিষয়, আপনি ঠিক বলছেন, কিন্তু সেটার দ্বারা আপনি কিন্তু কাউকে বোঝাতে যাবেন না। ডোন্ট বি আ টিচার, অন্তত এই সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে। আর 2 নম্বর হচ্ছে নিজের পেশেন্স বলুন, নিজের ফ্যামিলির প্রতি, নিজের সন্তানের প্রতি, স্পেশালি বড় সন্তানের প্রতি, সেই জায়গাগুলো কিন্তু মেনটেন করবেন, না হলে কিন্তু তার সাথে সম্পর্কের ব্রিজ হতে পারে। এবং বয়স যদি বেশি হয়, মানে সন্তানের যদি 3বার বৃহস্পতি তার বেশ বৃহস্পতিকে ক্রস করে গিয়ে থাকে, অর্থাৎ 36+ বয়স হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার কিছু কথাবার্তা, সে আপনি পিতাই হন বা মাতাই হন, আপনার কিছু কথাবার্তা কিন্তু সন্তানের সাথে বেশ সম্পর্কের অবনতি ঘটাতে পারে। খারাপ দশা বা ছকে যদি সেরকম উইকনেস থাকে, তো চিরবিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। তো খুব সাবধানে কোড অফ কন্ডাক্টগুলোকে ফলো করবে। তাদের ক্ষেত্রে শ্লেষ্মাজনিত সমস্যা রয়েছে, কাফ অ্যান্ড কোল্ডে খুব ভোগেন, তারা সাবধান। রিউমেটয়েডের প্রবলেম থাকলে সাবধান। পিঠ থেকে কোমর পর্যন্ত অংশে যদি কোনো অর্থোপেডিক প্রবলেম দেখেন, সেখান থেকেও সাবধান। আপনি চেষ্টা করবেন এ সময় কোনো জমি জমা, কোনো প্রপার্টি, এগুলো সেল পারচেস না করতে।
যতটা সম্ভব সব কিছু এগ্রিমেন্ট করে রাখুন, জুন মাসের 3-4 তারিখের পরে করুন, তাহলে সেটা প্রবলেম করবে না। সিংহ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে এক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ, 4th এবং 9th হাউসের লর্ড, সে 8th হাউসে রয়েছে। 8th হাউসে থাকার মোটেই খুব ভালো জায়গা নয়। কোনো না কোনোভাবে আপনার স্ট্রেস এবং টেনশন এবং তার সাথে টাকা পয়সা ভীষণভাবে ডেডলক করে দিতে পারে, এবং একদম প্রদেয় অর্থ আপনার কাছে কিন্তু আটকে যেতে পারে কোনোভাবে। আপনি প্ল্যান করে রেখেছেন যে এই অর্থ পাবেন, এটাকে এখানে খরচা করবেন, কিন্তু সেটা আপনার কাছে না আসতে পারে এবং সেটা ভীষণ টেনশনের কারণ হতে পারে। একাধারে দেখবেন আপনার সামনে অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে, কিন্তু আপনার সোর্স নেই। তার ফলে কি হবে, আপনি একটা অদ্ভুত দাম্ভিক পরিস্থিতির মধ্যে ভুগতে থাকবেন, যেটা আপনাকে কিন্তু বেশ কিছুটা কোণঠাসা করে দেবে এবং মানসিকভাবে খুব ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বিশেষত যাদের জন্ম বৈশাখ মাসের 10 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের মোটামুটি 10-15 তারিখের মধ্যে, অর্থাৎ রবি 10 ডিগ্রি ক্রস করে রয়েছে এবং ওদিকে ধরুন রোহিণী নক্ষত্রের প্রথম চরণ পর্যন্ত রয়েছে বৃষ রাশির। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা বেশি বৃদ্ধি পাবে। খুব সাবধান, কোনোভাবেই ইনসাবর্ডিনেশনে যাবেন না। যেখানেই কাজ করুন, ব্যবসা করুন, আপনার সঙ্গী সাথী যারা আছে প্রত্যেককে কনফিডেন্সে নিয়ে সহযোগিতার সাথে একসাথে কাজ করবেন। ভুল করলে মাথা নিচু করে সেটা স্বীকার করে দেবেন। ভুল স্বীকার করাটা খুব কঠিন কাজ, এবং এটা মানুষের সাথে বেয়াড়া তর্ক করা বা ধরুন তাকে ছোট বড় কথা বলার থেকে অনেক গুণ কঠিন কাজ নিজের ভুলটাকে স্বীকার করা। তো সেটা করবেন আর কি। সিংহের পক্ষে সেটা করা খুব মুশকিল হয়, কারণ সে মাথা ঝোঁকাতে পারে না, কিন্তু এটা ঝোঁকাতে হবে। তার কারণ না ঝোঁকালে কিছু শিখতেও পারবেন না। আর যদি কেউ ভুলও বলে ফেলে, আপনাকে কেউ জাস্টিফাই করার দরকার নেই সিনিয়র হলে। অর্থাৎ আমি বলছি আপনি দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করবেন না। লিভার যাদের উইক আছে, টেকনিক্যালি স্প্লিনে প্রবলেম আছে, আপনার কোনো কারণে লোয়ার ইন্টেস্টাইন, আপনার কোলনে সমস্যা রয়েছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, প্রস্টেটে প্রবলেম রয়েছে, কোনোভাবে আপনার ধরুন প্রজনন ক্ষমতায় কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু এ সময় কোনো রকম গাফিলতি করবেন না, ডক্টর দেখিয়ে নেবেন। এবং যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তারা সেগুলো নিয়মিতই খাবেন এবং কোনোভাবে ব্রিজ করবেন না, তাহলে সেটা বেড়ে যেতে পারে। দেখুন, মঙ্গলের একটি দৃষ্টি থাকবে বুধের ঘরে, একটি দৃষ্টি থাকবে শুক্রের ঘরে, এবং রাহুরও থাকবে বুধের ঘরে। তার ফলে বাক সংযম খুব ভীষণভাবে দরকার। কথাবার্তার মধ্যে সংযম আনবে, এবং কথাবার্তা থেকে যে অ্যাকশন তৈরি হয় সেটা আরও সংযম দরকার। তো এগুলো খেয়াল রাখবেন বেসিক জায়গায়, তাহলেই দেখবেন সমস্যার সৃষ্টি হবে না। কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 7th হাউসে যোগ তৈরি হচ্ছে, আপনার 3rd এবং 8th হাউসের লর্ড 7th হাউসে গেছে। স্পাউসের সাথে এবং স্পাউসের ফ্যামিলি থেকে কিন্তু খুব সাবধান এই সময়। সাবধান মানে ব্যবহারের ক্ষেত্রে এমন কোনো ব্যবহার আপনি করবেন না। আমি আপনাকেই বলবো, শুধু বাকিরাকে কি করছে এটা নিয়ে বিষয় নয়। আপনি যদি কোনো কারণে শ্বশুর শাশুড়ি, মা হন, বাবা হন, শুনছেন, বা ধরুন ইন্ডিভিজুয়াল শুনছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ, তাহলে এই সময়টা বলবো যে সবাই যে শুনছেন সে সাবধান হয়ে যাবে। সবাইকে কন্ট্রোল করা যায় না, কালকে নিয়ন্ত্রণ করা, বিশেষত এইরকম ধরনের যেগুলো একটু ইন্টেন্সিফাইড যোগ, সেগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব নয়। আপনার মধ্যে বিচ্যুতি ঘটবেই, ঘটিয়ে দেবে আপনাকে, এমন নবাংশ সৃষ্টি হবে আপনার ছকের সাপেক্ষে, আপনাকে দিয়ে করিয়ে দেবে কাজ। তবুও বলবো যতটা সম্ভব সংযত থাকা যায়। কথাবার্তা, জেদ, ইগো, সেগুলোর মধ্যে কাঠিন্য, অ্যাগ্রেশন, স্টিক করে থাকা নিজের জায়গায়, এগুলো কোনো বুদ্ধিমানের কাজ নয়। পৃথিবীতে যত বড় লোক আছে দেখবেন সবাই খুব ফ্লেক্সিবল, তারা জলের মতো, যেখানে দেবেন সেখানকার আকার ধারণ করতে পারবে, এবং তাদের অ্যাকসেপ্টেন্সও খুব বেশি। 5 বছরের বাচ্চাও মিশছে, আবার একজন 80 বছরের অশীতিপর বৃদ্ধ তার সাথে, বা বৃদ্ধাও মিশছে। সেই রকম হওয়ার চেষ্টা করুন। যখন যার সাথে মিশবেন তখন তার মতন হয়ে যান।
আর শরীরের ক্ষেত্রে বলবো মিডিল লোয়ার ডাইজেস্টিভ পার্ট এবং অর্থোপেডিক পোর্শন, বিশেষত লোয়ার পার্ট কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে খুব সাবধান। যাদের ক্ষেত্রে ধরুন রেকটামের একদম ক্ষমা করবেন, যাদের ক্ষেত্রে আমাদের লোয়ার ইন্টেস্টাইন এবং কোলনের আপার পার্টে প্রবলেম রয়েছে এবং কোনো কারণে মনে করুন লিভারের সমস্যা থেকে হোমোরয়েডস হয়ে গেছে খুব বেশি, তো তার বাউল ক্লিয়ার হচ্ছে না ঠিক করে, কোনো না কোনোভাবে খুব বেশি রকম প্রবলেম যাদের দিচ্ছে, তারা কিন্তু বেশি হোক কম হোক ডক্টরের শরণাপন্ন হবেন এবং চিকিৎসাটা ঠিকমতো করানোর চেষ্টা করবেন। আর যদি কোনোভাবে ক্যালসিয়ামে ডেফিসিয়েন্সি দেখে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এ সময়। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, মার্কেশ অ্যাকচুয়ালি মঙ্গল সেকেন্ড এবং 7th হাউসের লর্ড, সে 6th হাউসে রয়েছে। আমি একটা জিনিস আপনাদের বলবো, যেচে পড়ে কারোর শত্রু হবেন না। আপনাকে কোনো উচিত কথা অনুচিত কথা কিছুই বলতে হবে না, কেউ যদি বলে শুনে চলে আসবেন, উত্তর দেওয়ার দরকার নেই। উত্তর না দেওয়া প্র্যাকটিস করুন, এটা কিছু কঠিন কাজ নয়, উত্তর দিতেই হবে এরকম ব্যাপার নয়। প্র্যাকটিস করুন বা সেখানে মাথা নিচু করে চলে আসুন। মনে রাখবেন আমাদের সব কিছু এগুলো বহিরাকৃতির সাথে যুক্ত, এগুলো আমাদের, আপনি যদি অপরাধ না করে থাকেন আপনাকে কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। তো আরো দুটো লোক যে শুনছে সেই দুটো লোকের চিন্তা শক্তির লেভেলও সেই রকম, তারাও সেই লেভেল থেকেই শুনছে, কিছুদিন বাদে ভুলে যাবে আবার। সুতরাং তাদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু অপমানও করবেন না, আপনি শুনে চলে আসুন চুপচাপ, দেখবেন তাহলেই সব ঠিক থাকবে। পরিবারে কিন্তু বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস কোনো রকম এমন কোনো কথাবার্তা বা এমন কোনো ব্যবহারের উপদ্রব যেন না হয়, যাতে পরিবারের ভারসাম্য থাকে। ভীষণভাবে ডোয়ার্থ অফ মানি তৈরি হবে এবং আপনাকে কোনো না কোনোভাবে মানে ঋণের মধ্যে নিয়ে যাওয়ার প্রবণতা আছে। বিশেষত যদি বুধের দশা থাকে, চন্দ্রের দশা থাকে, বা ধরুন রাহু কেতুর কথা ছেড়েই দিই, যদি দশা থাকে, বুধ থাকলে স্পেশালি আপনাকে কিন্তু লোনের মধ্যে নিয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু একটু সাবধান। দরকার না পড়লে সেখানে লোন করবেন না, যেখানে প্রয়োজন আছে সেখানেই লোন করবেন, আর প্রয়োজন দুটো জায়গাতেই আছে, তার বাইরে অন্য কোনো জায়গায় নেই। আর একটা জিনিস বলবো, যাদের হার্ট সংক্রান্ত সমস্যা আছে, লাংসে প্রবলেম আছে, আপার চেস্ট থ্রোটে সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা থাকে, যদি রেকার করে পরামর্শ নেবেন চিকিৎসকের। যাদের ক্ষেত্রে আইজে, স্কিনে, কিডনিতে সমস্যা, তারাও কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই যে লগ্নপতি নিজে এবং 6th হাউসের লর্ড সে 5th হাউসে রয়েছে। গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে এবং রাস্তায় অযথা কারোর সাথে বিতর্কে জড়াবেন না। সন্তানকে নিয়ে বেশি উদ্গ্রীব হওয়ার দরকার নেই, যেরকমভাবে তার নর্মাল গ্রোথ বা ট্র্যাজেক্টরি আছে সেটুকুই মেনটেন করুন, তাহলেই হবে। রাস্তাঘাটে কোনো রকম মানুষ, কোনো আইন রক্ষক এরকম কোনো ব্যক্তির সাথে কখনো মানে বিতর্কে জড়াবেন না। তিনি যেটা বলছেন সেটাকে মেনে নেবেন এবং আপনি বড়জন তার দেখতে চাইতে পারেন। এখন ক্যামেরা দিয়ে সব কিছু, অন্তত কলকাতা শহরে তো সেভাবেই হয়, দেখিয়ে দেন ওনারা যে এখানে আপনার ভুল আছে, এখানে আপনি স্পিড লিমিট ভেঙেছেন, দেখিয়ে দেন তারা। তো সুতরাং অযথা বিতর্ক করে, ঝগড়া করে, অবাঞ্ছিত কথাবার্তা বলে কোনো অন ডিউটি অফিসারের সাথে কখনো মানে এরকম, এগুলো খুব বাজে আচরণের লক্ষণ, এগুলো করবেন না। আর গাড়ি ঘোড়া যারা লং রানে চালান, বড় গাড়ি চালান, হেভি ভেহিকেল যারা চালান, খুব সাবধান। বিশেষত মাল বহন করেন, কোনো তেল বা পেট্রোলিয়াম জাতীয় কোনো বস্তু যেগুলো ইনফ্লামেবল আর কি, তারা কিন্তু খুব সাবধানে করবেন এ সময়তে। প্রপার ডকুমেন্টস তো দরকারই, চালাবেনও খুব সাবধানে। আর যারা ছোট গাড়ি চালান, আমি দেখবেন গাড়ির কথাটা বারবার বলছি, যারা ছোট গাড়ি চালান তারাও কিন্তু ভেরি কেয়ারফুল, যা কোড অফ কন্ডাক্ট আছে সেগুলো মেনটেন করবেন রাস্তাঘাটে। আর মানে স্পেশালি পুরুষদের বলছি, স্ত্রীর সাথে কোনোভাবে
কোনো রকম এমন কোনো বক্তব্য, এমন কোনো ডিফেমড কথাবার্তা, কোনো সাবজুগেটেড কথাবার্তা বলবেন না। তুলনামূলক কথাবার্তা, কম্প্যারেটিভ, খুব বাজে নেচার এগুলো, তুলনামূলক কথাবার্তা। কেউ কারোর মতো নয়, কেউ কারোর মতো হবেও না, সেভাবেই বানানো হয়েছে। তো সেই হিসাবে কারোর সাথে কারোর তুলনা করাটা বোকাম, তো সেইগুলোকে করবেন না। আর হচ্ছে বাড়িতে যদি আপনি একাধিক ফ্লোরে থাকেন, মোটমাট আপনাকে যদি স্টেয়ার ইউজ করতে হয় রিপিটেডলি, তাহলে কিন্তু খুব সাবধান। স্পেশালি আপনাকে একটা টাইম বলে দিচ্ছি, সেটা মেনটেন করবেন। সেটা হচ্ছে ভোরের দিকে, যদি ধরুন ছাদে গাছে ফুল আনতে যাচ্ছেন বা এরকম কিছু কারণে, পূজা ঘরে যাচ্ছেন, হয়তো পড়ে আছে। আর হচ্ছে বেলা 3টে থেকে রাত 7:30 পর্যন্ত, স্পেসিফিক এটা ওরা অনুসারে আপনাদের বললাম। এই জায়গাটা সবচেয়ে গন্ডগোল আছে, 5th হাউসে যোগ তৈরি হয়েছে। তো একটু সাবধান, অ্যাসপিরেশন থেকে সাবধান, হুটহাট করে টাকা পয়সা লাগিয়ে দেওয়া কোনো জায়গায় অপ্রপস্থ চিন্তা না করে সব করতে যাবেন না। কোনো বড় ইউনিভার্সিটি দেখলেন, সেখানে ভর্তি হওয়ার জন্য মানে বিপুল পরিমাণে একটা লোন বা এরকম কিছু করে নেওয়া, এসবগুলো করবেন না। প্রপারলি দেখে শুনে লোন করুন, কিন্তু দেখে শুনে করবেন সেটা। হঠকারিতা বর্জনীয়। ধনু লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 5th এবং 12th হাউসের লর্ড। সে কিন্তু আপনার 4th হাউসে যোগ তৈরি করছে রাহু মঙ্গলের। তঙ্গারক যোগ 4th হাউসে তৈরি করলে কিন্তু মানসিকভাবে মানুষকে একটু নিচে নামিয়ে দেয়। নিচে মানে তার মধ্যে কিছু কুচিন্তা, কুযুক্তি, হীনমন্যতায় ভোগা। ধরুন আপনার কোনো বন্ধু বা পার্টনার বা কেউ, সে জীবনে হয়তো তার প্রসপারিটি আসছে, সেটা দেখে মনে মনে এক ধরনের অস্থির হয়ে ওঠা, যে আমারও তো সেই গুণ আছে, আমি কেন পাচ্ছি না, এইরকম ধরনের কিছু টোটালি নেগেটিভ জিনিস আপনার মধ্যে তৈরি হওয়া, সেগুলো থেকে বিরত থাকবেন। আর মানসিক পিস, মেন্টাল পিস যেটা আমরা বলি, অ্যাকচুয়ালি এটার কোনো সলিউশন নেই। অ্যাকচুয়ালি মেন্টাল পিস কারুর রেস্টোর করা, এটা সলিউশন একমাত্রই যারা ছোটবেলা থেকে স্পিরিচুয়াল পথে থাকে, যারা প্রথমেই পয়সা করি এসবের কথা চিন্তা করে, বা এগুলো মানে যাদের ডুয়ালিটি অফ লাইফ আছে, যাদের জীবনের মধ্যে তারা বাইরে একরকম একটা ভাবে চলে আর ভেতরে একরকম ভাবে চলে, সেই সব মানুষ কিন্তু সারা জীবন নিজেকেই ধোঁকা দেয়। অ্যাকচুয়ালি তাদের কোনো প্রপার ক্যারেক্টার তৈরি হয় না সেদিক থেকে। তো এইরকমভাবে যদি চলেও ফেলেন কোনোভাবে, তো নিজেকে পরিবর্তন করুন। এরকম ব্যাপার নয় যে আপনি তো আইনগত কারণে কোনো অপরাধ করেননি, তো নিজের চরিত্রগত পজিটিভ জিনিসটা বিল্ড আপ করতে কি সময় লাগে। খারাপ সময়তেই সংশোধন করার সব থেকে, কারণ আপনাকে হ্যামারিং না করলে আপনি পুষ্ট হবেন না। ভগবান গীতা শুনিয়েছিলেন সব থেকে ক্রিটিক্যাল মুহূর্তে। সুসময়ে বাগানে বসে দুজনে হয়তো আলাপচারিতায় বলেন, খুব ক্রিটিক্যাল মুহূর্তে জ্ঞান দিয়েছেন, এবং সর্বোচ্চ জ্ঞান দেয়, সুপ্রিম নলেজ দিয়েছেন। তো খারাপ সময়তেই নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, সংশোধনটা ডিউরেবল হবে। আর মায়ের সাথে বা মাতৃতুল্য ব্যক্তিবর্গ যারা আছে, তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার বা অপশব্দ ইউজ করা, বা আপনি হয়তো বাড়িতে মেইন আর্নিং মেম্বার, বাকিদের আপনি খুব তুচ্ছতাচ্ছিল্য করছেন, তার জন্য বাড়ির শান্তি বিঘ্নিত হচ্ছে, এগুলো করবেন না। ডমিনেশন করবেন না। আজকে আপনি যে চেয়ারে রয়েছেন, কালকে থাকবেন না, তখন কিন্তু আপনি লাফিং স্টকে পরিণত হবেন। আমরা সব কিছুকে পার্মানেন্টলি ধরে নিই। যৌবন পার্মানেন্টলি, শুক্রের লোক যৌবন হারাতে চায় না। আমি দেখেছি, প্রথম প্রশ্ন করে যে আমার এই মোটামুটি যে গ্ল্যামার বা এগুলো মেনটেন থাকবে, তো কতদিন থাকবে? দাদা যতদিনই থাকুক, তো নষ্ট তো হবে। 100 বছর থাকলেও নষ্ট হবে। 100 বছর কি, 100টা শীতকাল, 100টা গ্রীষ্মকাল, 100 বার দুর্গাপুজো, হয়ে গেল 100 বছর। তো ডিউরেবল নয় ব্যাপারটা। তো 98 বছরে গিয়ে আপনার কষ্ট হবে, তখন মনে হবে আরো 15 বছর থাকলে ভালো। এরকম কোনো টাইম নেই। এটা একটা স্রোত, যেখানে আপনি চলছেন, আস্তে আস্তে আপনার ক্ষয় হবে এবং আপনি এই নশ্বর দেহ বেরিয়ে যাবে। সুতরাং এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই।
আর যেহেতু শুক্রের তুঙ্গ ঘর ওটা, তা আপনার মধ্যেও কিন্তু হঠাৎ করে কিছু লাক্সারি থটস, হঠাৎ করে ঘরে কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক গেজেটস এসব কিনে নিলেন এবং যার জন্য অহেতুক পয়সা খরচা করলেন, যেটা হয়তো না হলেও চলতো। এগুলো না করাই ভালো, যতটা সম্ভব এই স্টেটগুলোকে বর্জন করাই ভালো। স্কিন রিলেটেড যদি কোনো প্রবলেম দেখেন, থাইরয়েড বা এন্ডোক্রিন গ্ল্যান্ডস, সেটা থাইরয়েড হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, শরীরের আপার পার্টে যত রকম এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে সেগুলো থেকে সাবধান থাকবেন। যাদের চোখে খুব হাই পাওয়ার আপনাদের স্পেকটাকেল ইউজ করতে হয় তারা কিন্তু সাবধান। যারা একটু হেভি কাজ করেন, মনে করুন কোথাও কোনো বস্তু ওঠানো নামানো, বাড়িতেও অনেকে করে থাকেন, তারা কিন্তু কোমর এবং থাই পর্যন্ত অংশ, হাঁটু ধরুন আপার থাই পোর্শন পর্যন্ত অংশে বোথ অর্থোপেডিক এবং তার সাথে মাসল পার্টকে সাবধানে রাখবেন, এখানে সমস্যা আসতে পারে। আর যাদের ফ্ল্যাট ফুট আছে আর কি, সে ফ্ল্যাট ফিট থাকার জন্য যে জায়গাগুলো ডাক্তারবাবু বলে দিয়েছে যেগুলো মেনটেন করতে, সেগুলো করবেন। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 4th এবং 11th হাউসের লর্ড, সে 3rd হাউসে আপনার যোগ তৈরি করছে। তো চেষ্টা করবেন কোনোভাবে পিতার সাথে বা পিতার স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকবেন। কোনো রকম যদি দেখেন যে কোথাও কোনো অবনতি ঘটছে, বা রেগুলার চেক আপ, একটা বয়সের পরে রেগুলার চেক আপ করাবেন কোনোভাবে। এবং কোনোভাবে কোনো ইনস্টিগেটিং কোনো কথাবার্তা, কোনো প্রভোকেটিং তিনি যদি বলেও ফেলেন, আপনি বলবেন না, আপনি চুপ করে থাকবেন। এইটুকু মানে জিনিস মেনটেন করবার চেষ্টা করুন। আর নাম্বার 2 হচ্ছে হঠকারিতার বশে কোনো কাজ করবেন না। যদি কোনোভাবে ধরুন চাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনি কোনো ডুয়াল সোর্স অফ ইনকামের কথা চিন্তা করছেন, তো সেটা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন প্রপারলি লেজিটিমেট ওয়েতে হয়, কোনোভাবে হঠকারিতার বশে না হয়, তাহলে কিন্তু কাজটা শিওর শট আপনি মিস ডাইরেকশনে যাবেন। বা খুব ভালো দশা যদি থাকে, আপনার সব কিছু উপাদান ভালো আছে, তাহলে যতটা পাওয়ার দরকার তার থেকে কিন্তু আপনি অনেকটা কম পাবেন। কতটা কম পাবেন সেটা আপনার ছকের স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। তো হঠকারিতা অর্জনীয়। এই সময় যদি বিবাহের কোনো যোগ আসে বা বিবাহ যদি কোনোভাবে সংগঠন হয়, কোটি কোটি হবে এ সময়, তো যারা শুনছেন অন্তত তারা এই সময় একটু ভালো করে জটক বিচার করে তারপরে বিবাহে যাবেন, তাহলে ব্যাপারটা অনেক কার্যকরী হবে আর কি। অস্থি সংক্রান্ত ব্যাপার থেকে যাদের অলরেডি ডেফিসিয়েন্সি ইন ক্যালসিয়াম আছে, বা যাদের ধরুন মাসেলে প্রবলেম আছে, রিউমেটয়েড সমস্যা রয়েছে, যাদের গল ব্লাডারে মানে ডাইজেস্টিভ পার্টে বা লোয়ার লিভার পার্টে প্রবলেম, কোনো কারণে ফ্যাটি লিভার, হেপটি বা বাল্কি লিভার আছে, তারা কিন্তু কোনো প্রবলেম দেখলে সাবধান। তবে অঙ্গারক যোগ যখন তৈরি হয় আর কি, কারকতা অনুসারে এবং ভাবার্থ অনুসারে আপনারা সেটার সময় জীবনযাত্রার মান সব দিক থেকে না স্লো রাখবেন। অঙ্গারক যোগ ফাস্ট করে দেয় যে কোনো কাজকে। গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনার মাথায় কি মনে হলো যে আপনি গাড়ির বেগ বাড়িয়ে দিলেন, খেতে খেতে মনে হলো আরও একটা ডিশ খেয়ে নিয়ে, হয়তো ততটা খিদে পাইনি, তারপরের পোস্ট এফেক্টটা কিন্তু খুব ভয়ানক। গতি বাড়িয়ে দেওয়ার জায়গা, মঙ্গল এমনি গতিকে রিপ্রেজেন্ট করে, ভেলোসিটি, সেটাকে বাড়িয়ে দেয়। এবং বাড়িয়ে দেয় মানে আমি বলছি 6টা মঙ্গলের সমান করে দেয়। রাহু 5টা এক্সট্রা অ্যাডিশনাল মঙ্গল তৈরি করে দেবে ওখানে, রাহুর ক্ষমতা যা আছে। তো সেটা থেকে সাবধান থাকবেন। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 3rd এবং 10th হাউসের লর্ড, সে কিন্তু আপনার 2nd হাউসে যোগ তৈরি করছে। তো ফ্যামিলিকে আটমোস্ট প্রায়োরিটি দেবেন। পরিবারকে কোনোভাবে, যে রকম যে মানুষ, মনে করুন কোনো ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে এই অপারেশনটা করা খুব ইম্পর্টেন্ট, আপনি হয়তো ভাবছেন করবেন কি করবেন না, বা টাকা পয়সা রিলেটেড কিছু ভাববেন না, বলেছেন মানে করবেন।
তিনি এক্সপার্ট ও ব্যাপারে, যে যে ফিল্ডের এক্সপার্টাইজ আছে তিনি যদি একটা লেভেল অফ অনেস্টি মেনটেন করে, ডক্টরের কোনো প্রশ্নই নেই, সে আপনার প্রাণ বাঁচাতে যে কোনো ডিসিশনই দেবে, সেটা মানতেও হবে। তো সেক্ষেত্রে আপনি সেটা কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবেন। এ সময় পরিবারের ওপরে নিজে একদম, আপনি যদি গৃহপতি বা গৃহপত্নী হন, ছাতার মতন হয়ে থাকবেন কোনোভাবে, এবং তাদের মানে এক ধরনের আশ্রয়, কিন্তু খুব সন্তর্পণে ব্যাপারটাকে বুঝতে দেবেন না। টাকা পয়সার কিন্তু এ সময় খুব মারাত্মক রকম ফ্লাকচুয়েশন হবে। নবাংশে যখন মঙ্গলচন্দ্র একসাথে রবি থেকে মানে পঞ্চম নবমে অবস্থান করবে, সে সময় টাকার ফ্লো দেবে। কখনো ঠিক উল্টো দিকে অবস্থান করলে মানে একদম ডোয়ার্থনেস চলে আসবে, কিন্তু সে ব্যাপারে একটু সাবধান থাকবেন। টাকা হাতে পেলে সেটাকে রাখবার চেষ্টা করবেন। এ সময় কোনো না কোনোভাবে আপনার ভ্রমণ হওয়ার বা বাইরে বেড়ানো, বা কোনোভাবে ধরুন আপনার কুটুম্ব বৃদ্ধি হওয়ার যোগ আছে। অনেক কাছাকাছি বন্ধুর সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেল, সে কিন্তু একটা কিথ অ্যান্ড কিংসের মতন হয়ে গেল, কিন্তু সাথে কোনো অসুবিধে নেই। তো প্রপার বন্ধু যেন হয়, সে যাতে জীবনে একে অপরের কাজে লাগে সব দিক থেকে, এরকম বন্ধু যাতে হয়। শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো, যাদের লিভার এবং গল ব্লাডারের সমস্যা আছে সাবধান, যাদের কোনোভাবে হার্নিয়া জনিত সমস্যা আছে, অপারেশন হয়েছে বা অন্যথা কিছু, সাবধানে থাকবে। যাদের সার্ভাইকাল, থোরাসিক, ইভেন যাদের ফ্রোজেন শোল্ডার বা জয়েন্ট পেইন আছে আপার বডি পার্টে, সাবধানে থাকবেন। হাঁটুতে প্রবলেম হলে সাবধান মানে আমি বলছি ডক্টর দেখিয়ে নেবেন। আরেকটা জিনিস, রাতের দিকে যাদের প্রেশার বৃদ্ধির যোগ আছে কোনো না কোনোভাবে, রাত হতে হতে প্রেশার বেড়ে যায় অনেকটা, তারা কিন্তু মানে 1 মিনিট ডিলে না করে চিকিৎসকের পরামর্শ নেবে। বিশেষত যাদের কোনোভাবে হার্টে অপারেশন হয়েছে বা অন্য কিছু, তাদের ক্ষেত্রে অগ্রাধিকার বেশি। লাস্ট অংশ আলোচনা করব, সেটা হচ্ছে মীন লগ্ন রাশির ক্ষেত্রে। বলে দিই, যেহেতু রাশির ওপরেই ঘটছে, সুতরাং আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের ইগো, নিজের অ্যাঙ্গার, নিজের অ্যাগ্রেশন, নিজের জেদ, ক্ষোভ, তেজ, অহেতুক একটা অতিমাত্রায় পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটার প্রয়োজন নেই, যতটুকু কাজ করতে গেলে দরকার হয় সেটুকু হলেই হলো, সেটা থেকে কিন্তু নিজে যথেষ্ট সংযত থাকবেন। কথাবার্তা বলার সময় ভেরি কেয়ারফুল, আর খুব ওবিডিয়েন্ট হবেন। এ সময় আপনার বা আপনার পরিবারের ভালো চিন্তাকারী এমন কোনো মানুষ আপনাকে যে সিদ্ধান্ত বলবে, যে সেটা বৃশ্চিকের ক্ষেত্রেও তাই, মীনের ক্ষেত্রেও তাই, এই দুজনের ক্ষেত্রে আপনাকে যে সিদ্ধান্ত বলবে, মনে করুন কোনো ডাক্তারবাবু, মনে করুন কোনো কোনো প্লিডার, কোনো উকিল সাহেব আছেন, তিনি আপনাকে কোনো পরামর্শ দিলেন, বা কোনো স্পিরিচুয়াল কোনো পরামর্শ দিলেন, আপনি কোনো হেসিটেট না করে করবেন। আপনার ক্ষেত্রে সেটা লাভই হবে, কোনো ক্ষতি হবে না সেটার ক্ষেত্রে, ভাববেন না। এই সময় কোনোভাবে কোনো প্রপার্টি বা রিলেটেড জায়গা হস্তান্তর করবেন না, যদি আপনার বেস হরোস্কোপে সেই যোগ অতিমাত্রায় না থাকে এবং কেউ আপনাকে অলরেডি বলে না দিয়ে থাকে যে না আপনি সেটা করতে পারেন, তবেই কিন্তু আপনি সেটা করবেন, আদারওয়াইজ করবেন না। যাদের ক্ষেত্রে টিথ, গাম, কোনো কার্টিলেজ, নাকের মধ্যে কোনোভাবে ধরুন ব্লিডিং হওয়া, এই জাতীয় সমস্যা রয়েছে, কানের ক্ষেত্রে সমস্যা আছে, হার্ড অফ হিয়ারিং যাদের আছে, সেগুলো থেকে কিন্তু সাবধান। টনসিলের যাদের সমস্যা রয়েছে, বা থাইরয়েড গ্ল্যান্ড ব্যাডলি অ্যাফেক্টেড আছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, থাইরয়েড বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কখনো কোনো রকম এক্সপেরিমেন্ট নয়, সত্তর ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া। তো যাদের ক্ষেত্রে ধরুন খুব অ্যান্টাসিড নির্ভর জীবনযাপন করতে হয়, অ্যান্টাসিড ছাড়া কোনো খাবারই কার্যত হজম হয় না, তারা কিন্তু ভালো ডক্টর দেখাবেন যতটা সম্ভব। যাদের ক্ষেত্রে
ধরুন কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, বা ধরুন প্রস্টেটে প্রবলেম রয়েছে, বা তার রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা রয়েছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনো রকম ডিলে করবেন না। ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে এ সময়, খুব ভালো। বাট যাই কিনুন না কেন, ইমুভেবল মুভেবল যেটাই কিনুন, সেটা খুব দেখে শুনে খুব প্রপারলি অথেন্টিকেটেড হয়ে তারপরে কিনবেন। কোনো প্রেসিয়াস জিনিস আর কি, ইভেন সেল করার ক্ষেত্রেও তাই, কোনো কিছু ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেটাই করবেন। মানে এরকম না যে দুটোর ক্ষেত্রে দুরকম ভিন্নাত্মক কিছু হতে পারে। আচ্ছা, যারা বিভিন্ন রকম ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, যারা বিভিন্ন পর্যটন শিল্পের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা তাদের কাজের ক্ষেত্রে ডকুমেন্টাল যে সমস্ত জিনিসগুলো রাখা দরকার, যেগুলো কোম্পানি বা আপনার যে অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য, তারা সেগুলো খুব ভালোভাবে মেনটেন করবেন এবং দেখবেন কোনো কিছু বাকি রয়ে গেছে কিনা, কোনো প্রদেয় কিছু কর রিলেটেড কোনো জায়গা, সেগুলো কিন্তু দেবেন, নাহলে সেখান থেকে ডেফামেশন হওয়ার কিন্তু যোগ আছে এবং বড় রকম পেনাল্টিও হতে পারে সেই রিলেটেড। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।